নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি শখের চাষবাস চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। এই যে পেঁপে গাছগুলি দেখছেন, এগুলি হলো রেড লেডি, একটি হাইব্রিড প্রজাতির পেঁপে গাছ। আমাদের ভারতবর্ষে খুবই একটি প্রচলিত গাছ। যারা গার্ডেনিংয়ের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই এই জাতটির ব্যাপারে কম বেশি জানেন। গাছগুলি এখন সুন্দর এবং স্বাভাবিক স্বাস্থ্যবান অবস্থায় আছে। এই গাছের বীজগুলি আমরা অনলাইনে কিনেছিলাম। রেড লেডি 786, এই তার প্যাকেট। এখন যেটি স্ক্রিনে দেখছেন এটি তাইওয়ানের। 1 গ্রামের দাম পড়েছিল প্রায় 400 টাকার কাছাকাছি, 408 টাকা পিন রেট ছিল। আমরা সম্ভবত 400 টাকা মতো দিয়েছিলাম। 1 গ্রামে আমাদের চারা হয়েছিল 120টি। আমরা গ্রো ব্যাগে চারাগুলিকে করেছিলাম এবং কিছু গাছ করেছিলাম সিডলিং ট্রেতে। আমাদের কাছে সাফিসিয়েন্ট গ্রো ব্যাগ ছিল না, 10 থেকে 15টি মতো আমরা সিডলিং ট্রেতে করতে পেরেছিলাম এবং 100টি মতো গ্রো ব্যাগ আমাদের কাছে ছিল। এখানে একটা গুরুত্বপূর্ণ আপনাদের টিপস দিয়ে রাখি। পেঁপে বীজ আপনি যখন জার্মিনেট করবেন তখন অবশ্যই সেটিকে 24 ঘন্টা আগে জলে ফেলে রাখবেন। 24 ঘন্টা পর সেটিকে গ্রো ব্যাগের মধ্যে আপনাকে সুন্দর মাটি ভর্তি করে তার মধ্যে বীজগুলিকে একে একে ফেলে দেবেন। এই গ্রো ব্যাগের মাটি কীরকম হবে সেই নিয়ে আমার একটি সিডলিং ট্রে নিয়ে সেপারেট ভিডিও আছে, সেটি দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল। এখানে আরেকটা কথা না বললেই নয়, পেঁপে বীজ যেহেতু প্রচণ্ড শক্ত, তাই পেঁপে বীজ জার্মিনেট হতে 8 থেকে 9 দিন কমসে কম সময় লাগে। তাই আপনাদের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাকে শুধু প্রত্যেক দিন নিয়ম করে গ্রো ব্যাগটিতে জল দিয়ে যেতে হবে। এবারে আমরা গাছগুলিতে যখন 7টি 8টি করে পাতা বেরিয়ে গেছিল, সেগুলিকে আমরা রোপণ করেছিলাম। এই রোপণ করার জন্যে আমরা আগে থেকেই প্রায় 1 ফুট বাই 1 ফুট মাপের গর্তগুলি তৈরি করেছিলাম এবং সেগুলি গোবর সার দিয়ে তার 1/3 অংশ ভর্তি করে দিয়েছিলাম। হ্যাঁ, এই গোবর অবশ্যই আমাদের 1 বছরের পুরনো ঝুরঝুরে গোবর সার ছিল। এরপর এই গর্তগুলির মধ্যে 2 মুঠো করে নিমখোল এবং একটি অনুখাদ্য দিয়েছিলাম। এই অনুখাদ্য হিসেবে আমি টাটা দুর্বি গোল্ডকে ব্যবহার করি এবং সঙ্গে ছিল 100 গ্রাম মতো 10-26-26 এবং 50 গ্রাম মতো সিঙ্গেল সুপার ফসফেট। এখানে আরেকটা কথা বলে রাখি, চারাগুলি গ্রো ব্যাগে জার্মিনেট হওয়ার পর 7 দিন বাদ আমরা 3 বার হিউমিক অ্যাসিড স্প্রে করেছিলাম। প্রত্যেক লিটারে ডোজ ছিল 2 গ্রাম করে। তারপর গ্রো ব্যাগ থেকে চারাগুলি আস্তে আস্তে করে বার করে আমরা মাটির মধ্যে বসিয়ে দিয়েছিলাম এবং গর্তটি যেটি আমরা একটু আগে দেখালাম, সেই গর্তটিতে সমস্ত সার প্রয়োগ করার পর তাতে জল দিয়ে ভালো করে ভিজিয়ে গর্তটি বন্ধ করে 15 দিন ফেলে রেখেছিলাম। 15 দিন পর গর্তটার মধ্যে সে সমস্ত সার এবং মাটি একবার ভালো করে মিশিয়ে গর্ত করে চারাগুলি একে একে প্রতিস্থাপন করেছিলাম। এখানে আরেকটা কথা বলে রাখি, পেঁপে গাছ যেহেতু একটি দীর্ঘমেয়াদী গাছ, তাই এ সমস্ত গাছে যত বেশি সম্ভব জৈব সার ইউজ করব। আমাদের মাটিটি দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ জৈব সার আমরা এখানে ইউজ করেছি। মাটির রং প্রায় কালো হয়ে গেছে এবং গাছটি বসিয়ে ভালো করে আপনাকে হাত দিয়ে চেপে দিতে হবে যাতে ভেতরে কোনো এয়ার ভয়েডস না থাকে। এতে ফাঙ্গাসের কোনো সমস্যা পরবর্তীকালে থাকবে না। বীজ জার্মিনেট থেকে মূল জমিতে প্রতিস্থাপন পর্যন্ত আমাদের জার্নিটি এতদূর পর্যন্ত ঠিকঠাকই ছিল। এরপরেই আমরা কিছু সমস্যায় পড়েছিলাম। সেটা হলো আমরা ওয়াটার ম্যানেজমেন্টটিকে ঠিকঠাক করতে পারছিলাম না। ইউটিউবে আপনারা অনেক সফলতার ভিডিও দেখে থাকবেন, কিন্তু ব্যর্থতার ভিডিওগুলি কেউ আপনাকে দেখাবে না। এই ওয়াটার ম্যানেজমেন্টটিকে খুব দক্ষতার সঙ্গে করতে হয়। গাছের গোড়াতে খুব বেশি পরিমাণ জলও থাকবে না এবং খুব কম পরিমাণ জলও থাকবে না। আমাদের প্রায় 30 থেকে 35টি গাছ নষ্ট হয়ে গেছিলো কিছু গোড়া পচার কারণে, কিছু রুট রটের কারণে এবং কিছু
অল্প জল দেওয়ার জন্য ড্রাই রুট হয়ে গাছগুলি নষ্ট হয়ে গেছিল। গাছের ওভার ওয়াটারিংয়ের জন্য যদি গোড়া পচে, সেক্ষেত্রে সব থেকে ভালো ফাঙ্গিসাইড হলো থাইফোনাইট মিথাইল গ্রুপের ফাঙ্গিসাইড। আমরা এক্ষেত্রে বায়োস্ট্যাটের রোকো এবং ইন্দোফিলের M45 লিটারে যথাক্রমে 4 গ্রাম ও 3 গ্রাম হারে একসঙ্গে মিশিয়ে গাছের গোড়াতে স্প্রিঞ্চ করেছিলাম। এতে আমরা ভালোই উপকার পেয়েছিলাম। আমাদের বেশ কিছু গাছ এই ফাঙ্গিসাইড প্রয়োগের দ্বারা সেভ করতে পেরেছিলাম। এই সমস্ত বাস্তব অভিজ্ঞতার জন্য আমরা ধীরে ধীরে ওয়াটার ম্যানেজমেন্টটিকে নিজেদের আয়ত্তের মধ্যে করে নিয়েছিলাম। আমরা গাছের গোড়া দেখেই বুঝতে পারতাম গাছগুলিকে আর জল দেওয়ার প্রয়োজন কি নয়, এবং আমাদের গাছগুলিও ধীরে ধীরে বড় হতে থাকছিল এবং বর্তমানে আমাদের গাছগুলি খুবই স্বাস্থ্যবান এবং সুন্দর অবস্থায় আছে। এর মধ্যে বেশ কয়েকটি গাছ অলরেডি ফ্লাওয়ারিং স্টেজে চলে এসেছে। আশা করি কয়েকদিনের মধ্যেই সব গাছগুলি ফ্রুটিং স্টেজে চলে আসবে। এবং এই ফ্রুটিং স্টেজে গাছকে আনার জন্য আমি কি কি পরিচর্যা করেছি সেই নিয়ে আমি খুব শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে আসব। আজ তাহলে এ পর্যন্তই থাক বন্ধুরা, খুব শীঘ্রই আসছি আরেকটি ভিডিও নিয়ে।